যে জিয়াউর রহমানকে কেউ তো এই যে উনি যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এটা কেউ নাকি অস্বীকার করে না আওয়ামী লীগের, অ্যাবসলিউটলি রং। জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর বলেছে এরকম 100টা লোক আছে আওয়ামী লীগের। আপনি এখন গুগল করেন, আপনি আওয়ামী লীগ আমি শেষ করি, বলছি আপনি আওয়ামী লীগের যথেষ্ট ইতিহাসবিদদের অনেক বই পড়েছেন বলে মনে হচ্ছে। উনি বলেছেন তো যে জিয়াউর রহমান সাহেবকে উনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই ঘোষণা নিয়ে আওয়ামী লীগের কারো নাকি আপত্তি ছিল না। না আমি আচ্ছা ঠিক আছে, আপনি আনসার দিন। আচ্ছা আপনি আনসার না বললে আপনার এটুকু যাবে এবং আমার নামে ভুল বুঝবে, এটা আমারও তো ভুল ইন্টারপ্রেট। আমি আপনাকে বলি, শেষ করি। আমি বলছি জিয়াউর রহমানকে নিয়ে অনেক বাজে কথা বলেছে, কিন্তু উই রিভোল্ট নিয়ে আওয়ামী লীগ কোনো কথা বলে এটা তো হচ্ছে আরেক ধরনের কথা যে উনারে পাকিস্তানের চর বলছে, ওটা নিয়ে আপনার কোনো কনসার্ন নাই, কিন্তু উই রিভোল্ট নিয়ে কিছু বলে না, এটা নিয়ে আপনার কনসার্ন। এটাই বলছি যে মানে ইটস অ্যাবসলিউটলি ফানি। আমি বলছি আওয়ামী লীগ থেকে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? হানিফ বলেছে। জিয়াউর রহমানকে সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? শেখ সেলিম বলেছে। জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর কে বলেছে? হাসান মাহমুদ বলেছে। আপনার ওগুলো নিয়ে কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই। আপনি কিন্তু বলতেছেন না তারা তো পাকিস্তানের চর বলছে, ঠিক আছে, এজেন্ট বলছে, ঠিক আছে, কিন্তু তারা তো উই রিভোল্ট নিয়ে কোনো কোশ্চেন করে নাই। হোয়াট কাইন্ড অফ মোকারি ইজ দিস? আচ্ছা আমার মনে হয় যে এখানে আপনি দুজনকে একটুখানি মিসরিড করছেন। যে কথাটি এখানে ডক্টর সায়ন্ত বলতে চেয়েছেন সেটা হচ্ছে তারা অনেক ভাবেই তারা অপবাদ দিয়েছে। আমি ডক্টর সায়ন্ত স্পিক, প্লিজ ডু নট এক্সপ্লেইন অন বিহাফ অফ হিম। ওকে ডক্টর সায়ন্ত আপনি বলেন, যেহেতু আপনার কাছে অ্যাকিউজ করেছে আমি বলি। জামায়াতের আমির উই রিভোল্ট শব্দটাকে কর্নেল অলির মুখে গেঁথে দিয়েছেন, যে উনি বলেছেন। সেটা নিয়ে আমি বলেছি যে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে নিয়ে অত্যন্ত বাজে কথা বলেছে, তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে কটাক্ষ করেছে, তার স্বাধীনতার ঘোষণার বিষয়টা কেড়ে নিয়েছে আদালতের রায় দিয়ে, সমস্ত কিছু করেছে। কিন্তু উই রিভোল্টটা জিয়াউর রহমান 72 সনে লিখেছে, এইটাকে আওয়ামী লীগ পর্যন্ত চেঞ্জ করতে পারেনি। আজকে জামাতের আমির সেটা চেঞ্জ করে দিচ্ছে। এই বিকৃতি নিয়ে আমি কথা বলেছি। সেটার যদি এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন এরকম হয় যে আওয়ামী লীগের হানিফ করেছে, অমক করেছে, তমক করেছে, আওয়ামী লীগের কে করেছে সেটা তো আপনার থেকে আমার কম জানার কথা না। 16 বছর ধরে তো মাঠে ময়দানে আমরা কাজ করেছি, আমরা মাঠে ময়দানে ছিলাম। এখানে বিষয়টা হচ্ছে কি আমরা তো গুপ্ত সংগঠনের সাথে থাকি। এই যে একটা কথা বলেছেন গুপ্ত সংগঠন, আমরাও মাঠে ময়দানেই ছিলাম। আপনি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন আপনি তাদেরকে উদ্দেশ্য করে বলতে পারেন, অনেকের কথা আমরা এখন বলতে পারি। আপনি দেখেন না মানে এই না যে আমরা গুপ্ত ছিলাম, এটা অ্যাবসলিউটলি রং স্টেটমেন্ট। নাসিরউদ্দিন পাটোয়ারি 19 এপ্রিল 2014 আহমেদের ইন্টারভিউ হেডলাইন হচ্ছে স্বাধীনতা ঘোষণা করেছেন জিয়া। Give me some time. ওলি আহমেদ যেটা বলে না উনি যে গুপ্ত বলেছেন গেতে দেয় এবং তার পক্ষ নিয়ে এইখানে আমার এই যে আবার উনাকে আপনি কথা বলতে সুযোগ দিচ্ছেন। শুনেন, প্রথমত আপনি বলেছেন গুপ্ত রাজনীতির কথা। আপনি যে কাকে গুপ্ত বলছেন? 2013 সালে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তিনি জেলে গেছেন। আপনি জানেন কেন? জানেন কারণ খালেদা জিয়া ডাক দিয়েছিল হরতালে। না আমি শেষ করি। নো ইউ টোল্ড মি ইজ देयर এনি আদার পারসন আদার দ্যান মি? নো আমি শেষ করি করতে দেন। আমরা অবশ্যই লাগবে বলি আমার নামে মামলা আছে, আমার নামে। তিনি প্রার্থী, তিনি গানম্যান সহ সেনানিবাসে ঢুকতে গিয়ে, এটা বলতে গেলে নিয়ম বহির্ভূতভাবে ঢুকতে তিনি চেয়েছিলেন, তিনি বাধার সম্মুখীন হন এবং তিনি সেখানে বলেছেন যে তারেক রহমানকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। তিনি বলেছেন যে কোট অ্যান্ড কোট আপনারা তো তারেক জিয়াকে জিব্বা দিয়ে চেটে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন। আমি একটু জানতে চাই যে একজন সংসদ সদস্য প্রার্থী এই ধরনের ভাষা ব্যবহার করলেন এবং তিনি সেনাবাহিনীকেও একরকম হুমকিও দিচ্ছিলেন বলে মনে আছে। তিনি বলেছেন যে আমাদের কাছে 5 আগস্টের পর আপনারা এসে পা ধরেছিলেন। এর অর্থ কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে তিনি এই যে ব্যবহারটি করেছেন, যে কথা তিনি বলেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 5 আগস্টের পরে তাদের পা ধরেছিল কেন? তার মানে কি ক্ষমতা তাদেরই হাতে? আমি প্রথমে আপনার কাছে শুনতে চাই কথা, মোশাররফা মিশু। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমরা দেখছি যে যারা নির্বাচন করছেন, মানুষ কিন্তু আসলে প্রত্যাশা করে যে যারা প্রার্থী হয়েছে নির্বাচনে তারা হচ্ছে জনগণের স্বার্থকে প্রতিনিধিত্ব করবেন, দেশের ঐতিহ্য, দেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করবেন। কিন্তু আমরা যখন দেখি যে একজন প্রার্থী, নির্বাচনের প্রার্থী, যিনি পার্লামেন্টে পরবর্তীতে আইন প্রণয়ন হতে যাচ্ছেন, এরকম একজন মানুষ যখন এই ভাষায় কথা বলেন, আমি ভাষা পুনরাবৃত্তি করলাম না, আপনি যতটা সম্ভব আপনি বলেছেন, এই ভাষায় এটা আসলে আমার মুখ দিয়ে আসবেও না, এইভাবে যে তিনি যে বলেছেন, এটার ভিতর দিয়ে কিন্তু আমরা দুটো জিনিস দেখি। একটা জিনিস হচ্ছে যে এটার ভেতর দিয়ে তার সংস্কৃতির প্রকাশ কিন্তু আমরা খুব প্রকটভাবে আমরা আমাদের কাছে লক্ষণীয় হয়, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে এটার মধ্য দিয়ে আসলে কিন্তু পার্টিকুলারলি তাদের মধ্যে যে একটা পার্টিকুলার একটা দল সম্পর্কে তাদের মধ্যে বা দলের নেতৃত্ব সম্পর্কে তাদের মধ্যে যে একটা ইতিমধ্যে যে হীনমন্যতা তৈরি হয়েছে, নির্বাচনী প্রচার আন্দোলন করতে গিয়ে, নির্বাচনী প্রচার অভিযান করতে গিয়ে তাদের যে একটা হীনমন্যতা তৈরি হয়েছে, তারই একটা উৎকট প্রকাশ কিন্তু আমরা আসলে এখানে দেখতে পাই। এবং এইটা আসলে কোনোভাবে আমাদের কাছে আসলে কাম্য হতে পারে না যে একজন প্রার্থী এইরকম ভাবে এই ভাষায় তিনি আসলে কথা বলবেন। আপনি দ্বিতীয়টা কোন বিষয়টা? আমি আসবো, তিনি
যে কথাটি বলেছেন যে সেনাবাহিনীর তার পা আচ্ছা, ধরেছিল, এটার মধ্যে দিয়ে যে সবাই- বাংলাদেশের সেনাবাহিনীকে কতটা ছোট করা হয়, উনি পার্টিকুলার একজন সেনাবাহিনীর পার্টিকুলার কোনো পার্সনের ব্যাপারে উনি কথা বলতে পারেন বা কোনো আপত্তিকর কথা বলতে পারেন, কিন্তু এমন ভাবে এই কথা বলার মধ্যে দিয়ে গোটা সেনাবাহিনীকে, যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে যে সেনাবাহিনী সম্পর্কে আমরাও অনেক কথা বলেছি, বিভিন্ন সময় আমরা কথা বলেছি, কিছু সমালোচনা আছে, সমালোচনাগুলি আমরা বলেছি, কিন্তু এইভাবে গোটা ইনস্টিটিউশনকে আপনি একেবারে প্রশ্নবোধ করে ফেলবেন, গোটা ইনস্টিটিউশনকে আপনি একেবারে এইরকম ভাবে কলঙ্কিত করে ফেলবেন এইভাবে কথা বলে, এইটা কিন্তু আসলে জনগণ আসলে মানবে না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এটা কিন্তু আসলে মানবে না। যেহেতু এই আমি আবারও রিপিট করি যে যেহেতু এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠে সেনাবাহিনী, যার জন্য এই কথা বলার মধ্যে দিয়ে আপনি যে তাকে ওই ইনস্টিটিউশনকে আপনি যে হেয় প্রতিপন্ন করছেন, তাকে যে আপনি আপনার এই বয়ানের মধ্যে দিয়ে, আপনার এই বক্তব্যের মধ্যে দিয়ে তাকে হেয় করছেন, সেটা আপনি খেয়াল করছেন না, এটা আসলে খুব দুর্ভাগ্যজনক। সালিউদ্দিন শিফাত, আমি আপনার কাছে শুনতে চাই যে আপনি আসলে কিভাবে দেখছেন, এবং এই যে বিষয়টি তিনি বললেন যে আগস্টের পর তার কাছে সবাই গিয়ে তারা পা ধরেছিল, সময় একরকম থাকে না, তেমনটিও তিনি বলেছেন, তো আসলে কি বার্তা দেয় যে আগস্টের পর তাদের কাছে পা ধরলো? অগাস্টে সবাই অনেকের কাছে পা ধরছে, এগুলা শুধু জামাতের কাছে না, বিএনপির কাছে অনেকে পা ধরছে আর কি। ইস্যুটা হচ্ছে যে কিন্তু ক্ষমতা, তার মানে তো ক্ষমতা জামাতের কাছে কার ছিল বা কাছে আছে, ক্ষমতা আছে এটা দেশের জনগণ খুব ভালো করেই জানে। তাহলে জামাত নেতার কাছে পা ধরলো কেন? জামাত বিএনপি, শুনেন, 5 তারিখের পরে জামাত বিএনপি ছাত্ররা সবাই মিলে পাওয়ারটা হোল্ড করছে। দিস ইজ দ্য স্ট্রেট লাইন। ডোন্ট গো ফর জামাত পাওয়ার করছে, বিএনপি পাওয়ার করছে, ডোন্ট গো ফর দ্যাট। প্রত্যেকেই পাওয়ারটাকে এনজয় করছে। কিন্তু আমরা যখন শুনি তখন তো শুধু শুনি যে বিএনপির কাছে প্রশাসন, বিএনপির পক্ষে প্রশাসন, আপনারাও বলেছেন বিএনপির পক্ষে প্রশাসন। আমরা বিএনপির কথা বলেছি, জামাতের কথাও বলেছি, আমরা বলি না আপনার এই শোতে বলেছি, আপনার এই শোতে বলেছি, হ্যাঁ একসময় বলেছেন, এখনো বলি আই ডোন্ট কেয়ার, এখনো বলি, কোনো ইস্যু নাই। কত হইলো মানে এইটাকে আলাদা ইস্যু করার কোনো মানে হয় না। একটা ইস্যু হচ্ছে তারেক রহমান সাহেব সহ বা অন্যান্য ইস্যুতে যিনি ঢাকা 17-তে যিনি প্রতিদ্বন্দ্বী আছেন, তিনি যে কথাবার্তা বলেছেন, খালেদুজ্জামান সাহেব, ওনার কথাগুলো শুনতে খুবই দৃষ্টিকটু লেগেছে। উনি প্রফেশনাল হওয়া উচিত ছিল, খুবই আনপ্রফেশনাল কথাবার্তা তিনি পরিচয় দিয়েছেন, এবং ওনার এইসব কথাবার্তা বলা উচিত ছিল না, বিশেষত একটা ইনস্টিটিউশনকে কেন্দ্র করে। সো এই ব্যাপারে আমার নিন্দা জানিয়ে রাখলাম। কিন্তু এর বাইরে এতটুকু যদি শেষ করে দেন তাহলে হবে না। এর বাইরে একটা ইস্যু হচ্ছে, একটা ক্যান্টনমেন্ট এরিয়াতে আপনার যারা আইন শৃঙ্খলা দায়িত্বে আছেন তাদের গায়ে বডি ওন ক্যামেরা আছে। সেই ক্যামেরার সামনে একটা ঘটনা ঘটলো আরো 1 মাস আগে, সেটা কে বা কারা এইটা লিক করলো, দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। আপনারা কেউ কিন্তু এই প্রশ্নটা করছেন না যে কেন। এটা তো একটা সিভিয়ার নিরাপত্তা ইস্যু, সিকিউরিটি কনসার্ন। একটা দেশের ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে একটা বডি ওন ক্যামেরায় কি ঘটনা ঘটেছে, এখন ইস্যুটা কি, ধরেন বিদেশে ওই ধরনের বডি ওন ক্যামেরায় কি কি ঘটনা ঘটে সেগুলো আমরা কিন্তু দেখতে পাই, মাঝে মাঝে আমাদের রিলসে চলে আসে। সেসব ক্ষেত্রে কি হয়, জেনারেলি কোনো একটা ডিসপিউট অ্যারাইজ করলে যার ব্যক্তির ভিডিও তিনি এটা আবেদন করেন, হয়তো এটা আদালতে যায় অথবা অন্য কোনো ইনভেস্টিগেটিং অথরিটির কাছে যায়, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ইনভেস্টিগেটিং অথরিটিকে ভিডিওটা দেয়, তারপর এই ভিডিওটা হয়তো পাবলিক হয়, মিডিয়ার কাছে যায়। এখন অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এই একটা পার্সোনাল কনভারসেশনের ভিডিওটা এটা আমরা দেখতে পেলাম না, কিন্তু আপা আমি মানে আমাকে যদি আপনি বারবার ইন্টারাপ্ট করেন, না আমি আপনাকে প্রশ্ন করতে পারবো না, তা তো অফ কোর্স না, আপনি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি বারবার একটা this is a talk show, this is the interactive talk show, you are not, of course you have that independence, but you are not interrupting the same way as you are doing with me. কিন্তু আমার যদি